আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 20 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বিকেলের মধ্যভাগ, শেষের সময়টা প্রায় সন্ধ্যার কাছাকাছি। তবুও যেদি সূর্য তার দাপট দেখাতে ভুলছে না। ব্যবসা গরমে অতিষ্ঠ করে তুলছে ধরনী। নেই কোনো হিমশীতল বাতাস, থেমে থেমে ধুলোবালিরা নিশ্চিত্তে উড়ে বেড়াচ্ছে। সেই সাথে সিএনজি গাড়িগুলোর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড পরিবেশকে করে তুলছে আরো অসহনীয়। এইরকম পরিবেশ, কত শত মানুষের ব্যস্ততা। গাড়িতে বসে বসে মোমের কোমর ব্যথা হয়ে গিয়েছে। শপিং শেষ করে ফিরে আসার পথে রাস্তায় জ্যামে আটকা পড়েছে তারা। সাথে আছে আইমান, ময়ূরী আর তাদের পরিচিত এক ড্রাইভার। এই ড্রাইভার পার্মানেন্ট না, ভাড়া করা, কারণ গাড়িটা আগুনের গাড়ির জন্য আলাদা কোনো ড্রাইভার নেই। সে নিজের গাড়ি নিজেই চালায়। আইমানও গাড়ি চালাতে পারে, কিন্তু ও অসুস্থ বলে আগুন ড্রাইভিং করতে নিষেধ করেছে। ভাড়া করে একজন পরিচিত ড্রাইভার ঠিক করে দিয়েছে ওদের জন্য। আইমান সামনে সিটে বসেছে, পেছনে মোমকে সাথে নিয়ে ময়ূরী বসেছে। ময়ূরী সিটে মাথা হেলিয়ে ঝিমাচ্ছে। এসি যুক্ত বিলাসবহুল গাড়ি বলে বাইরে আবহাওয়া উপলব্ধি করতে পারছে না। নয়তো বুঝতে পারতো খেতে খাওয়া মানুষদের কত কষ্ট, বুঝতে পারতো তাদের শরীরে আঘাতের চিহ্নগুলোর পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে। অবশেষে জ্যাম কাটিয়ে আগুনের ফ্ল্যাটে পৌঁছে গেল তারা। আইমান ড্রাইভারের সাহায্যে শপিং করে আনা জিনিসপত্রগুলো বাসায় নিয়ে আসলো। দরজায় কলিং বেল চাপ দিতেই কেউ একজন দরজা খুলে দিল। মম দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎকাল। পর মুহূর্তে ঝড়ের গতিতে হামলে পড়লো তার বুকে। মৃদু আওয়াজে চিৎকার করে কেঁদে উঠল। ক্ষীণ স্বরে ডেকে ওঠে, মা। মমের মা আতিফা বানু মমের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। মম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেয়েকে বুক থেকে তুলে পরম আদরে কপালে চুমুকে দিলেন। চোখের পানি মুছে দিয়ে মুচকি হেসে বললেন, কেমন আছিস মা? মম আবারও মায়ের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরলো। কাদো কাদো গলায় জবাব দিল, ভালো। তুমি কেমন আছো? তোমার কথা অনেক মনে পড়তো মা। আতিফা বানু বললেন, ভালো আছি রে। আর কাঁদিস না, ভেতরে আয়। এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? সব কথা দরজার সামনে দাঁড়িয়েই বলে ফেলবি? তোর শ্বশুরবাড়ির মানুষ দুজন তো বাইরে দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? মমের হুঁশ ফিরল। কিঞ্চিত হেসে নিজের মাথায় আলতো চাপড় মেরে বলল, একদম ভুলে গিয়েছিলাম মা। আইমান ময়ূরের দিকে তাকিয়ে আতিফাকে উদ্দেশ্য করে বলল, উনি আইমান ভাইয়া সম্পর্কে আমার দেবর হয়, আর ময়ূরী আপুকে তো চেনই। আইমান আর ময়ূরী আতিফা বানুকে সালাম দিয়ে ওনার সাথে কুশল বিনিময় করলো। শপিং এর জিনিসপত্রগুলো ভেতরে এনে দরজা বন্ধ করে দিল। শপিং গুলো ড্রয়িং রুমে নিয়ে রাখলো। ড্রয়িং রুমে এসে মমকে দেখতে পেল ওর বাবা এবং বোন সোফায় বসে আছে। বসে বসে ওর শ্বশুর রাশেদ শিকদারের সাথে কথা বলছেন। মম এক দূরে বাবার কাছে চলে গেল। বাবার কাছে গিয়ে ডুকরে কেঁদে উঠল। খলিল সাহেব বসা হতে উঠেই মেয়েকে বুকে আগলে নিলেন। একটু হেসে বললেন, আমি এসেছি বলে কি তুই খুশি হসনি? মম বুক থেকে মুখ তুলে তুরন্ত ব্যগ্র গলায় বলল, এসব তুমি কি বলছো বাবা? তুমি এসেছো আর আমি খুশি হব না? খলিল মেয়ের চোখের পানি মুছে দিয়ে স্মিথ হেসে বললেন, তাহলে কাঁদছিস কেন? মম ঠোঁট ফুলিয়ে জবাব দেয়, এ কান্না খুশির বাবা। কতদিন পর তোমাদের দেখছি, আমি ভীষণ খুশি হয়েছি। তোমরা তো আমাকে ভুলে গিয়েছ। মমের বাবা বলল, ভুলিনি রে মা, জামাইয়ের থেকে সবসময় তোর খবর নিতাম। মুনিয়া চঞ্চল পায়ে ছুটে এসে আপু বলে মমকে জড়িয়ে ধরলো। মম বোনকে আদর করে দিল। আতিফা ড্রয়িং রুমে এসে রাশেদের সাথে টুকটাক কথা বলছেন। আইমান আর ময়ূরী খলিলের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে ফ্রেশ হতে চলে গেল। মম বাবা মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করলো, তোমরা এখানে কখন এসেছো? তোমরা আসবে আমাকে বলনি কেন? খলিল জবাবে বলল, তোর আসার কিছুক্ষণ আগে এসেছি। তুই নাকি কিছুদিন ধরে বায়না করেছিলি বাড়ি যাওয়ার জন্য। সেজন্য আগুন বাবাজি আমাদের ফোন করে বলে এখানে এসে তোর সাথে দেখা করে যেতে। আগুন নাকি কলেজ থেকে ছুটি পাচ্ছে না, তাই আমরাই চলে আসলাম তোকে দেখতে। আমরা তো তোকে অনেকদিন ধরে দেখি না, আর আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। জামাই গাড়ি পাঠিয়েছিল আমাদের নিয়ে আসার জন্য। তোকে সারপ্রাইজ দিবে বলে জানানো হয়নি। জামাই তোকে জানাতে নিষেধ করেছিল। মম গাল ফুলিয়ে বলল, তবু একবার জানালে কি হতো? রাশেদ মমের দিকে চেয়ে মুচকি হেসে বলল, বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? সারপ্রাইজ তো না বলেই দেয়, তাই না? মম শ্বশুরের কথায় সম্মতি প্রকাশ করলো, কিন্তু মনে মনে আগুনের প্রতি চাপা অভিমান হলো। মম আমতা আমতা করে আতিফাকে জিজ্ঞেস করলো, মা উনি কোথায়, জানো কি? আতিফা বলল, কে, আগুনের কথা বলছিস? মম ছোট করে উত্তর দিল, হ্যাঁ। আতিফা বলল, গাড়ি ঢাকায় পৌঁছানোর পর আগুন নিজে গিয়েছিল আমাদের এগিয়ে নিয়ে আসতে। আমাদের বাসায় পৌঁছে দিয়ে আবার বেরিয়ে গিয়েছে। তার নাকি একটা কাজ আছে। মম বলল, ওহ তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। মম ফ্রেশ হতে চলে গেল। মুনিয়াও চললো বোনের সাথে। মম ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। মুনিয়া বাচ্চা সুলভ ডাগর ডাগর আঁখি তুলে আগুনের রুমটা অবলোকন করছে। রুমটা মুনিয়ার ভীষণ পছন্দ হয়েছে। এগিয়ে গিয়ে ধপ করে তুলতুলে নরম বিছানায় শুয়ে পড়লো। বসতেই বিছানায় কিঞ্চিত নিচের দিকে গর্ত হয়ে গিয়েছে। মুনিয়া ভয় পেয়ে তুরন্ত উঠে দাঁড়ায়। মম ফ্রেশ হয়ে এসে দেখে মুনিয়া ডেব ডেব করে বিছানার দিকে তাকিয়ে আছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কি রে, কি দেখছিস? মুনিয়া বলল, আপু তোমাদের খাটে বসলে সেটা হালকাভাবে নিচের দিকে চলে যায় কেন? বোনের বুকা বুকা কথায় মম ফিক করে হেসে ফেললো। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কতগুলো চকলেট বের করে মুনিয়ার হাতে দিল। চকলেট পেয়ে মুনিয়া খুব খুশি হলো। সহসা বোনকে জড়িয়ে ধরলো। মম হেসে মুনিয়ার গাল টিপে দিল। বোনের হাত টেনে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসলো। অধর কোণে হাসি বজায় রেখে বলল, কারণ খাটের মধ্যে বিছানো জাজিমটা একটু বেশিই নরম। তোর দুলাভাই অর্ডার দিয়ে বানিয়েছে, সেজন্য কোনো ভারী ব্যক্তি বা বস্তু খাটের উপর বসলে সেটা কিঞ্চিত নিচের দিকে চলে যায়। মুনিয়া চকলেট খেতে খেতে জবাব দেয়, কত সুন্দর, আমাদের বাড়ির বিছানা এত নরম না, শুলে কেমন শরীর ব্যথা করে। মুনিয়া রাজ্যের সকল কথা জুড়ে দিল। কতদিন পর বোনকে কাছে পেয়েছে। মম মনোযোগ সহকারে মুনিয়ার কথাগুলো শ্রবণ করছে। কিছুক্ষণ পর ওদের
ওদের সাথে আইমান ময়ূরীও এসে যোগ দিল। মম বেশি কিছু বলছে না, চুপ করে ওদের কথা শুনছে। রুমটাকে হাস্যোজ্জ্বল প্রাণবন্ত করে রেখেছে আইমান। ওর এক একটা মজার মজার কথায় মুনিয়া খিলখিল করে হাসছে। ইতিমধ্যে আইমানের সাথে মুনিয়ার বেশ ভাব হয়ে গিয়েছে। রাত 8টা পর্যন্ত ওরা আড্ডা দিয়েছে। আগুন এখনো বাসায় ফিরেনি। মমের চিন্তা হতে লাগলো, চঞ্চল পায়ে রান্নাঘরে চলে গেল। সেখানে মিনা রান্না করছেন, তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছেন আতিফা। দুই বিয়ান মিলে কথা বলছেন আর রান্না করছেন। মম গিয়ে তাদের পাশে দাঁড়াই। মমকে দেখে মিনা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? মম ঠুটে ঠুট চেপে দাঁড়িয়ে আছে। আগুনের কথা জিজ্ঞেস করবে কি করবে না সেটাই ভাবছে। মমের আর জিজ্ঞেস করার প্রয়োজন হলো না। তখনই ওর সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে কেউ একজন ডোরবেল বাজালো। মিনা মমকে উদ্দেশ্য করে বলল, দেখো হয়তো আগুন এসেছে, যাও গিয়ে দরজা খুলে দাও। মিনার বলতে দেরি হলেও আগুন এসেছে শুনে মমের চঞ্চল পা যুগল ছুটতে দেরি করলো না। মমের চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল আতিফা। মমের স্বামীর জন্য অস্থির হওয়া তার নজর এড়ায়নি। মম যে আগুনের কথা জানতেই রান্নাঘরে এসেছিল সেটা ওর ছুটে চলা দেখে তিনি বুঝতে পেরেছেন, তার মানে মেয়ে তার শ্বশুর বাড়িতে সুখী আছে। প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে আতিফা মৃদু হাসলেন। মম দরজা খুলে দিতে আগুনের ক্লান্ত মুখশ্রীতে নজর আটকাই। হাতে রয়েছে বড়সড় একটা ব্যাগ। ব্যাগের ভেতর কি আছে মম জানে না। মম ঠোঁট মেলে কিছু বলতে উদ্যত হতে আগুন পাশ কাটিয়ে চলে যায়। মমের মনটা খারাপ হয়ে গেল। পর মুহূর্তেই ভাবলো হয়তো ক্লান্ত ছিল, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। দরজা বন্ধ করে মম রুমে চলে আসে। আগুন ব্যাগটা ড্রয়িং রুমে রেখে মাকে বলে ফ্রেশ হতে চলে গেল। মম আগুনের টি শার্ট ট্রাউজার বের করে বিছানায় রাখে। চুপ করে বসে আগুনের জন্য অপেক্ষা করতে থাকে। মুনিয়া এসে বলল ওকে ওর শ্বশুরবাড়ি ডাকছেন। অগত্যা মম মুনিয়ার সাথে পা বাড়ায়। আগুন ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে, যেখানে রাশেদ, খলিল, আইমান বসে বসে টিভি দেখছে। টিভিতে তখন নিউজ চলছে, যদিও আইমানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো আনিকাকে নিয়ে চিন্তায় মগ্ন। আগুন এসে আইমানের পাশে বসলো। রাশেদ গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে বলল, সামনে তো মমের এসএসসি পরীক্ষা, তাকে কি পরীক্ষা দেওয়া হবে না? সেসব নিয়ে কি এখনো কিছু ভাবনি? আগুন ভ্রুকুচকে তাকায় বাবার দিকে, শান্ত গলায় বলল, মমের একাডেমিক বইপত্র এনে দিয়েছি, পরীক্ষা ওদের গ্রামের বাড়িতে গিয়েই দেবে। রাশেদ বলল, ভালো। এরপর আর রাশেদের সাথে আগুনের কোনো কথা হলো না। আগুন চুপ করে বসে আছে। যা কথা বলার রাশেদ, খলিল তারাই বলছেন। আর এদিকে ঘড়ির কাটা গিয়ে সময় 10টায় ঠেকেছে। সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। ঘুম বলতে আগুনের কোমলমতি মমই ঘুমাচ্ছে, আর তো বাকিরা জেগে আছে। তাদের তো ঘুমালে চলবে না। মম ঘুমিয়ে পড়তে আগুন উঠে আসে। ড্রয়িং রুমে এসে দেখে ড্রয়িং রুমের দেয়ালে কিছু বেলুন ফুলিয়ে টাঙানো হয়েছে। আইমান আরেকটা বেলুন ফুলানোর সময় ঠাস করে বেলুনটা ফুটে গেল। ময়ূরী মৃদু ধমকে বলল, আস্তে, শব্দ করিস না। আইমান মেকি হাসি উপহার দিল। ড্রয়িং রুমের মাঝখানে মাঝারি সাইজের একটা টেবিল বসানো, সেখানে বড় রকমের সুন্দর একটি বার্থডে কেক রাখা। কেকের উপর ছোট ছোট বার্থডে ল্যাম্প। সকল কাজ কমপ্লিট করে সবাই সোফায় বসে আছে। অপেক্ষা রাত 12টা, সময় যেন যাচ্ছেই না। রাত জাগা মানুষগুলোর অপেক্ষার অবসান ঘটিয়ে ঘড়ির কাটা প্রায় 12টার কাছাকাছি পৌঁছালো। এখনো প্রায় 10 মিনিট বাকি। আগুন গিয়ে চটজলদি মমকে ডেকে তুললো। মম ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায়। আগুন তাড়া দিয়ে বলল, মম দ্রুত ওঠো, সময় নেই, নয়তো খুব দেরি হয়ে যাবে। আগুনের উত্তেজিত বলা কথায় মম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে মাস্টার মশাই? আগুন বলল, গেলেই দেখতে পারবে, এখন আমার সাথে চলো। আগুন মমকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে, কিন্তু মম চোখে কিছু দেখতে পাচ্ছে না। চারপাশ অন্ধকার, এর কারণ আগুনের বলিষ্ঠ একটি হাত মমের চোখে ঢেকে আছে। আগুন টেবিলের সামনে মমকে দাঁড় করিয়ে আস্তে করে মমের থেকে হাতটা সরিয়ে নিল। তখনই পরিচিত কিছু মানুষদের গলার আওয়াজ ভেসে আসে। তারা একসাথে চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। বাকিরা সবাই মৃদু আওয়াজে মমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও আইমান, ময়ূরী, মুনিয়া চিৎকার করে শুভেচ্ছা জানাচ্ছে। মম তড়া করে চোখ খুলে, চোখের সামনে ভেসে ওঠে আপনজনদের মুখ, সাথে থাকা একটা টেবিলে বার্থডে কেক সহ জ্বলন্ত বার্থডে ল্যাম্প। মম তো ভুলে গিয়েছিল আজকে তার জন্মদিন। এবার কানের কাছে মিহি কণ্ঠে ভেসে আসলো আগুনের থেমে থেমে বাক্য, শুভ জন্মদিন মম। খুশিতে মম কান্না করে দিল। আতিফা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। স্মিথ হেসে বললেন, জন্মদিনে কেউ কান্না করে? বুকা মেয়ে, একদম কান্না করবি না। আজ 16তম বয়সে পা রাখলি। দোয়া করি এভাবেই সবসময় হাসি খুশি থাক। শুভ 16তম জন্মদিন আমার মা। আতিফা মেয়েকে আদর করে দিলেন। একে একে সবাই মমকে শুভেচ্ছা জানিয়ে যে যা পেয়েছে ছোট ছোট গিফট মমের হাতে তুলে দিল। শুধু আগুন মমকে কিছু দেয়নি। রাশেদ গম্ভীর কণ্ঠে বলল, কি ব্যাপার আগুন, আজকে তোমার বউয়ের জন্মদিন, সবাই টুকটাক গিফট দিয়েছে আর তুমি কিছু দিলে না কেন? আগুন ভাবলেশীন ভাবে জবাব দিল, দেয়ার প্রয়োজন মনে করছি না তাই দেইনি। রাশেদের চোয়াল শক্ত হয়ে উঠল। কিছু কড়া কথা শুনিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু মমের বাবা মায়ের সামনে কিছু বলা সঠিক মনে করলেন না তিনি। সেজন্য আগুনের গাছারা ভাবে বলা কথাটা হজম করে নিলেন। আইমান কপট রাগ দেখিয়ে বলল, ভাই আবার আলাদা করে কি গিফট দিবে? কিছু দেওয়া লাগবে না, ভাই নিজেই তো আসতো একটা গিফট। পরপর মমের দিকে চেয়ে বলল, ভাবি দ্রুত কেকটা কাটো, ঘুম পাচ্ছে আমার। মম ফু দিয়ে বাতিগুলো নিভিয়ে দিল। কেক কেটে কেকের ছোট ছোট টুকরোগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মম বুঝতে পারছে না সর্বপ্রথম কাকে কেক খাওয়ানো উচিত। এখানে প্রত্যেকটা মানুষের ওর আপন, কাকে রেখে কাকে আগে খাওয়াবে। মম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। আগুন কি বুঝতে পারলো তার কোমলমতি মনের কথা? হয়তো, তাই তো মমকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, কেক হাতে দাঁড়িয়ে আছো কেন? চাও তোমার বাবা মাকে কেক খাওয়াও। আগুনের সম্মতি পেয়ে মম প্রথমে খলিলকে কেক খাওয়ালো, তারপর মাকে। করে আগুনের দিকে কেকের টুকরো ধরলো। আগুন কেক খেলো না মমের
মোমের হাত থেকে কেক নিয়ে সেটা মোমকে খাইয়ে দিল। আগুন কেক না খাওয়ায় মোমের মুখটা ছোট হয়ে গেল। দ্রুত নিজেকে সামলে সবাইকে কেক খাওয়ালো, নিজেও বাকিদের হাতে কেক খেলো। মুনিয়া তো বাটিতে করে পেট ভরে কেক খেলো। তো মজার কেক, গ্রামে থাকতে যদিও খেয়েছে, তবে এই কেকটা একটু বেশি মজা। কেক কাটা শেষ হতেই আইমান ময়ূরীকে কিছু একটা ইশারা করে কোথায় যেন চলে গেল। রাত অনেক বলে কেউ আর আগুনের আসল বাড়িতে ফিরে যায়নি। ঠিক করা হলো আইমানের রুমে রাশেদ, খলিল আর আইমান থাকবে এবং ড্রয়িং রুমে মিনা, আতিফা, ময়ূরী, মুনিয়া থাকবে। একটা রাত কষ্ট করে ঘুমালে কি আর হবে। ড্রয়িং রুমের মেঝেতে কাঁথা বিছিয়ে বিছানা তৈরি করেছেন মিনা। বালিশ কম্বলে সোফায় থাকা ছোট বালিশ ব্যবহার করতে হচ্ছে। এই বালিশে মাথা দিয়ে শুয়ে বাকি রাতটা পার করলো। ময়ূরী মোমকে ডেকে বলল, ভাবি আমার সাথে একটু আসো। মোম বলল, জি আসছি। ময়ূরী চলে গেল। আগুন ড্রয়িং রুমের জানালার কাছে দাঁড়িয়ে ফোনে কিছু একটা দেখছে। মোম ধীর পায়ে আগুনের কাছে গিয়ে চাপা সরে গুমরা মুখে বলল, আপনি তখন কেন কেক খাননি? নাকি আমার হাতে কেক খেতে যাচ্ছিলেন না? আগুনের ফোন বন্ধ করে ট্রাউজারের পকেটে রাখে, দু হাত পেছনে নিয়ে মোমের দিকে কিঞ্চিত ঝুঁকে হিসিয়ে বলল, ওই কেক তোমার জন্য এনেছি, তুমি তোমার কেক খাও, আমি আমার কেক খেয়ে নি। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।